সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি তোমাদের সামনে আবার হাজির হয়েছি, শেখ আসাদুজ্জামান পারভেজ। আজকে আমি তোমাদের সাথে ইংলিশ ফার্স্ট পেপারে একটি লেসন নিয়ে আলোচনা করব। গত পর্বের অর্থাৎ এটি আজকে ইংরেজি ফার্স্ট পেপারের দ্বিতীয় পর্ব। এর গত পর্বে আমরা ইউনিট 6 এর লেসন 1 নিয়ে অ্যাট দি এয়ারপোর্ট, ইউনিট 6 এর লেসন 1 নিয়ে আলোচনা করেছি। আজকে আমরা ইউনিট 6 এর লেসন 2 নিয়ে আলোচনা করব। তো এই ইউনিট 2 লেসন 2 পড়তে গিয়ে, ইউনিট 2 এর লেসন 2 পড়তে গিয়ে আমাদের কিছু ওয়ার্ড মিনিং জানতে হবে। সেই ওয়ার্ড মিনিংগুলো আমি, যে প্রয়োজনীয় ওয়ার্ড মিনিং, সেই ওয়ার্ড মিনিংগুলো আমি এখানে লিখেছি। তো আমি গত ক্লাসে আমি তোমাদের বলেছিলাম, মানে গত পর্বে ইউনিট 1 এর অর্থাৎ লেসন 1 অর্থাৎ ইংলিশ ফার্স্ট পেপারে যে প্রথম পর্ব, ওই পর্বের ভিডিওটিতে তোমরা দেখবে। ওখানে শেষে কিন্তু আমি কিছু কথা বলেছিলাম গুরুত্বপূর্ণ, সেগুলো মনে রাখতে হবে। আমি বলেছিলাম ইংরেজিতে ভালো হতে হলে, অনেক বেশি স্ট্রং হতে হলে তোমাকে কি করতে হবে, তোমাকে অবশ্যই ইংরেজি ওয়ার্ড মিনিং এবং ইংরেজি গ্রামার এই দুটিতে অনেক বেশি শক্তিশালী হতে হবে, অনেক শক্ত হতে হবে, তাহলেই তুমি ইংরেজিকে জয় করতে পারবে। তো এখন আমরা প্রথমে ওয়ার্ড মিনিংগুলো, গত ক্লাসের মতোই আমরা প্রথমে ওয়ার্ড মিনিংগুলো জেনে নেই। এক্সপায়ার, এক্সপায়ার মানে হচ্ছে অতিক্রম করা, অর্থাৎ সময় অতিক্রম করা। আবার এই এক্সপায়ার অনেক অর্থে ব্যবহার হয়, যেমন এক্সপায়ার মানে সময় অতিক্রম করা বা সময় অতিবাহিত হওয়া বা কোনো কিছুর মেয়াদ অতিবাহিত হওয়া। আবার এই এক্সপায়ার মানে হচ্ছে মৃত্যুবরণ করা, যেমন আমরা অনেক সময় বলি হি ডাইড ইন অমুক তারিখ, বা কোন একটা তারিখ বললাম, আমরা হি ডাইড না বলে আমরা এরকমও বলতে পারি হি এক্সপায়ার্ড। এই এক্সপায়ার মানে হচ্ছে মৃত্যুবরণ করা, ঠিক আছে। এক্সপায়ার, তাহলে এক্সপায়ারের অর্থ কি আমি বলছি, এটা ভার্ব। এক্সপায়ারের অর্থ হচ্ছে কোনো কিছুর মেয়াদ অতিক্রম করা, কোনো কিছুর সময় শেষ হয়ে যাওয়া এবং মৃত্যুবরণ করা। তাহলে আমরা এক্সপায়ার শব্দটা ডাই অর্থে ব্যবহার করতে পারি, যেমন মিস্টার জামাল ডাইড অন 30th মার্চ, অন দ্য 30th মার্চ। আমরা ডাইড না বলে এরকম বলতে পারি মিস্টার জামাল এক্সপায়ার্ড অন দ্য 30th মার্চ। দেখো এখানে আমরা আর্টিকেল ইউজ করছি অন দ্য 30th, টিএইচ অর্ডিনাল নাম্বার রয়েছে এখানে, এই জন্য এখানে আমরা কি ব্যবহার করেছি, দি ব্যবহার করেছি, 30th। আচ্ছা, তাহলে এক্সপায়ারের কয়টা অর্থ আমি বলে দিলাম, মারা যাওয়া অথবা সময় অতিবাহিত করা। এরপরে রিনিউ, রিনিউ শব্দটা হচ্ছে, দেখো নিউ মানে হচ্ছে নতুন, এটা হচ্ছে অ্যাডজেক্টিভ। নিউ শব্দটা হচ্ছে অ্যাডজেক্টিভ, এটা মূলত অ্যাডজেক্টিভ, তবে এটা ভার্ব হিসেবে আমরা ব্যবহার করি কখন, যখন নিউ এর আগে বা নিউ এর সামনে যখন আমরা কি ব্যবহার করি, আরই ব্যবহার করি, তখন ওটা কি হয়ে যায়, ভার্ব হয়ে যায়। আবার বলছি, যখন নিউ এর আগে আমরা আরই ব্যবহার করি তখন সেটি কিন্তু ভার্ব হয়ে যায়। রিনিউ মানে হচ্ছে কোনো কিছু নতুন করা। মনে করো তোমার পুরাতন একটা গাড়ি রয়েছে, তুমি তোমার ওই পুরাতন গাড়িটিকে রং করলে, রং করে টোরে পরিষ্কার করে রং করে আবার নতুন করলে। বা অনেক সময় এরকম আছে না, যে আমরা পুরাতন বাড়ি সেটাকে ভালো করে মেরামত করে রং টং করে একদম পুনরায় নতুনের মতো করি, ওইটাকে বলে রিনিউ করা, নবায়ন করা বা নতুন করা। বইয়ে হয়তো বা নবায়ন করা আছে, তোমরা বোঝার জন্য এটাকে বলবা নতুন করে কোনো কিছু আবার তৈরি করা বা নতুন করা কোনো কিছু। এরপরে ভিসা, ভিসা বুঝতে হলে পাসপোর্ট বুঝতে হবে, পাসপোর্ট বুঝতে হলে ভিসা বুঝতে হবে। তো দুইটা একটা আরেকটার সাথে, দিস টু আর ইন্টার রিলেটেড টু ইচ আদার, এরা হচ্ছে একে অপরের সাথে সম্পর্কিত। একটা জিনিস খেয়াল রাখবে, ভিসা এবং পাসপোর্ট দুটি হচ্ছে বিদেশ ভ্রমণের অনুমতিপত্র, অর্থাৎ এই দুটি যে কোনো একটি না থাকলে তুমি কোনো দেশ, বাহিরের কোনো দেশ ভ্রমণ করতে পারবে না। আবার বলছি, ভিসা এবং পাসপোর্ট এই দুটিই হচ্ছে বিদেশ ভ্রমণের অনুমতিপত্র। এই দুইটির যে কোনো একটি না থাকলে তুমি কোনো দেশ ভ্রমণ করতে পারবে না, বাহিরের কোনো দেশ ভ্রমণ করতে পারবে না। এখন কি তফাৎ আমরা একটু জেনে নিই। যেমন পাসপোর্ট, একটা পাসপোর্ট দিয়ে পাসপোর্টে কোনো নির্দিষ্ট কোনো দেশের নাম উল্লেখ থাকে না, তার মানে তুমি যে কোনো দেশই ভ্রমণ করতে চাও না কেন, যে কোনো দেশ, তোমার সাথে পাসপোর্ট থাকতে হবে।
আর ভিসা কি? ভিসাতে নির্দিষ্ট একটি দেশের নাম উল্লেখ থাকে, যেখানে মানে তুমি যেই দেশে যাবে শুধু ভিসাতে সেই দেশেরই উল্লেখ থাকে। আবার বলছি, ভিসা এবং পাসপোর্ট দুটিই হচ্ছে বিদেশ ভ্রমণের অনুমতিপত্র। তফাৎ হচ্ছে পাসপোর্টে কোনো নির্দিষ্ট দেশের নাম উল্লেখ থাকবে না, কিন্তু ভিসায় নির্দিষ্ট দেশের নাম উল্লেখ থাকবে। অর্থাৎ তুমি যেই দেশটিতে ভ্রমণ করবে বা যেই দেশে তুমি যাবে, ভিসাতে নির্দিষ্ট ওই দেশের নাম উল্লেখ থাকবে, কিন্তু পাসপোর্টে কোনো নির্দিষ্ট দেশের নাম উল্লেখ থাকবে না। এই হচ্ছে ভিসা আর পাসপোর্টের মধ্যে তফাৎ। এরপরে ভ্যালিড। ভ্যালিড মানে হচ্ছে বৈধ। আমরা সবাই বুঝি বৈধ অবৈধ কি জিনিস। তো ভ্যালিড, ভ্যালিড মানে হচ্ছে বৈধ বা আইনানুগ বা আইনসম্মত। ভ্যালিড মানে হচ্ছে বৈধ বা আইনানুগ বা আইনসম্মত। এটা হচ্ছে এটার পার্টস অফ স্পিচ অ্যাডজেক্টিভ। এরপরে এমবাসি। এমবাসি মানে হচ্ছে দূতাবাস। এখন এইটা বুঝতে হলে তোমাকে রাষ্ট্রদূত বুঝতে হবে। রাষ্ট্রদূত হচ্ছে এমন কিছু ব্যক্তি, যেমন মনে করো, এটা বোঝানোর আগে মানে রাষ্ট্রদূত কিছুটা তৃতীয় পক্ষের মতো। যেমন মনে করো তোমরা দুই ফ্রেন্ড, তোমাদের মধ্যে দ্বন্দ্ব লাগছে, অন্য একজন ব্যক্তি এসে তোমাদের দ্বন্দ্বটা মিটাই দিল, মানে তোমাদের মধ্যে আবার মিল করাই দিল। তো ওই তৃতীয় ব্যক্তিটাকে আমরা বলি থার্ড পার্টি বা মধ্যস্থতাকারী। ভালো বাংলায় বলি থার্ড পার্টি বা মধ্যস্থতাকারী বা নেগোশিয়েটর। তো ঠিক তেমন এই রাষ্ট্রদূত হচ্ছে ওরকম তৃতীয় ব্যক্তি। এনাদের কাজ কেমন? এনাদের কাজ হচ্ছে দুইটি দেশের মধ্যে মানে বন্ধুত্বপূর্ণ ভালো সম্পর্ক স্থাপন করা। তাহলে রাষ্ট্রদূতদের কাজ হচ্ছে, এনারা কি কাজ করে? এনারা হচ্ছে এক ধরনের সরকারি কর্মকর্তা বা আমলা বলা হয়, ওই সরকারি কর্মকর্তাদেরকেই আমলা বলে। এনারা এক ধরনের সরকারি কর্মকর্তা যারা কি করে, যারা দুটি দেশের মধ্যে সুসম্পর্ক, হেলদি বা স্বাস্থ্যবান সম্পর্ক, সুন্দর সম্পর্ক রক্ষা করার জন্য যারা সাহায্য করে, তাদেরকে বলে অ্যাম্বাসেডর। আর এই অ্যাম্বাসেডরদের যে অ্যাম্বাসেডররা যেই বিল্ডিংয়ে বা যেখানে বসে তারা তাদের কাজগুলো করে, সেটাকে আমরা বলি দূতাবাস। যেমন একজন কম্পিউটার অপারেটর বা একজন যে কোনো একজন ব্যক্তি, মনে করো একজন দোকানদার কোনো একটা জায়গায়, তো একজন দোকানদার যখন কোনো জিনিস বিক্রি করে, সে নির্দিষ্ট একটি জায়গায় কিন্তু বসে জিনিসগুলো বিক্রি করে, যেমন ওটা তার হচ্ছে একটা অফিসের মতো। ঠিক তেমন রাষ্ট্রদূত যে জায়গায় বসে তার অফিসিয়াল কর্মকাণ্ডগুলো সম্পন্ন করে, সেটাকে বলে অ্যাম্বাসি। এরপরে হচ্ছে ইস্যু। ইস্যু শব্দটা দুটি পার্টস অফ স্পিচ হিসেবে ব্যবহৃত হয়, একটি হচ্ছে ভার্ব আর একটি হচ্ছে নাউন। ইস্যু যদি নাউন হয় তাহলে সেটির অর্থ হচ্ছে বিষয়, আর ইস্যু যদি ভার্ব হিসেবে ব্যবহার হয় তাহলে সেটাকে আমরা বলি দেয়া। তো এখানে প্যাসেজে দেয়া অর্থে ব্যবহার হয়েছে। এখানে ইস্যু মানে হচ্ছে দেয়া, গিভ। তাহলে এখানে বা হস্তান্তর করা আমরা বলতে পারি। তাহলে ইস্যু শব্দটি এখানে ভার্ব হিসেবে অর্থাৎ দেয়া অর্থে ব্যবহার হয়েছে। এরপরে অ্যালাউড। এটার উচ্চারণ হচ্ছে অ্যালাউড। এখানে এটি অ্যালাউ শব্দটা মানে হচ্ছে, অ্যালাউ শব্দটি মূলত ভার্ব, এটি হচ্ছে অনুমতি দেয়া। তো এখানে ভার্বের পাস্ট পার্টিসিপল হিসেবে ব্যবহার হয়েছে, কারণ আমরা প্যাসেজের মধ্যে দেখতে পাবো সেটি প্যাসিভ ফর্মে ব্যবহার হয়েছে। তাহলে অ্যালাউড মানে হচ্ছে অনুমতি দেয়া, অ্যালাউড মানে অনুমতি দেয়া। যা হোক, আমরা আমাদের প্যাসেজ পড়ার জন্য যে শব্দগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেই শব্দগুলো আমরা এতক্ষণ জেনে নিলাম। এমনকি আমি সেই শব্দগুলো সম্পর্কে ডিটেলস অর্থাৎ বিস্তারিত ব্যাখ্যা করার চেষ্টা করেছি। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আমরা এখন সরাসরি প্যাসেজে চলে যাব, প্যাসেজটি পড়বো। আর একটা জিনিস বলে রাখি, অনেকে প্যাসেজ না পড়ে সরাসরি মডেল কোয়েশ্চেন প্র্যাকটিস করে। একটা জিনিস খেয়াল রাখবে, এই প্যাসেজগুলো দেওয়ার মূল কারণ হচ্ছে
এইটা তোমাদের কয়েকটা স্কিলস ডেভেলপ করবে। যেমন যত তুমি ইংরেজি রিডিং পড়বে তোমার রিডিং স্কিলটা বৃদ্ধি পাবে, তুমি দ্রুত ইংরেজিতে কথা বলতে পারবে, তোমার রিডিং স্কিল অর্থাৎ তোমার যে জড়তা সেটাও কেটে যাবে, তোমার রিডিং স্কিল বাড়বে, তোমার রাইটিং, তোমার আন্ডারস্ট্যান্ডিং স্কিল বাড়বে, তারপরে তোমার লিসেনিং স্কিলও বাড়বে। এই জন্য অবশ্যই আমাদের টেক্সটের প্রত্যেকটা লেসন খুব গুরুত্ব সহকারে পড়তে হবে। আচ্ছা, এবার আমরা লেসন পড়া শুরু করি। বলছে মিতা's ফুল নেম ইজ মিতা সুলতানা আহমেদ। বলছে মিতার ফুল নেম অর্থাৎ সম্পূর্ণ নাম কি? মিতা সুলতানা আহমেদ। she was born on 6 May 1998। সে 1998 সালে 6 মে জন্মগ্রহণ করেছিল। তোমাদের যদি আমি শুরুতেই বলেছি, আশা করি তোমরা সবাই বই সামনে নিয়ে বসেছো, তো ওখানে বইয়ে দেখো 6 মে, এখানে কিন্তু আমরা দি ইউজ করিনি, কারণ আমরা বলেছিলাম যে হচ্ছে যখনই তারিখবাচক সংখ্যাটি অর্ডিনাল নাম্বারে থাকবে, যেমন টিএইচ থাকবে, আরডি থাকবে, এনডি থাকবে, এসটি থাকবে, তখন দি হবে। এখানে দেখো আরডি, এনডি, টিএইচ কিছুই নেই। তাহলে দেখো তুমি যদি গ্রামার ভালো জানো তাহলে সঠিকভাবে তুমি কোথায় কি নিয়ম ব্যবহার করা হয়েছে সেটি তুমি সহজেই ধরতে পারবে। তাহলে দেখো she was born on 6 May 1998। বলছে সে কবে জন্মগ্রহণ করেছিল? 1998 সালের 6 মে জন্মগ্রহণ করেছিল। she got her passport on June 9, 2010। আমরা এটাকে 2010 এভাবেও আমরা বলতে পারি। তো যাই হোক, মডার্ন ইংলিশ বা কনভারসেশনে ওভাবে অনেক সময় বলা হয় না। 2010 বলছে 2020 সালের 9 জুন আমরা সে তার পাসপোর্টটি পেয়েছিল। ইটস আ 5 ইয়ার পাসপোর্ট। বলছে এটা হচ্ছে 5 বছর মেয়াদি একটা পাসপোর্ট, অর্থাৎ এই পাসপোর্টটা নিয়ে তুমি বিদেশ ভ্রমণ করতে পারবে কয় বছর? 5 বছর। অর্থাৎ 5 বছর অতিক্রম করলে তুমি আর এই পাসপোর্ট নিয়ে কি করতে পারবে না? বিদেশ ভ্রমণ করতে পারবে না। তাহলে এটার মেয়াদ হচ্ছে 5 বছর। এরপরে it will expire on 8 June 2015। বলছে 2015 এটা কি করবে? 2015 সালের 8ই জুন এটা মেয়াদ অতিক্রম করবে। আফটার দ্যাট, এরপরে, অর্থাৎ মেয়াদ অতিক্রম করার পরে কি হবে? she has to renew her passport। তাকে কি করতে হবে? তাকে তার পাসপোর্ট নবায়ন করতে হবে, অর্থাৎ মেয়াদটা বাড়াই নিতে হবে আরো। her passport number is AB9842251। তাহলে বলছে তার পাসপোর্ট নাম্বার কত? এখানে যেটা দেয়া আছে সেইটা। যেমন অনেক সময় আমরা ডাবল বলি, যেমন আমি এখানে 22 বলতে পারতাম, তো আমি সেখানে 22 না বলে শুধু 22 বলেছি। যাই হোক, এভাবে বলা যায়। একটা আমেরিকান পদ্ধতি আর একটা ব্রিটিশ পদ্ধতি। 9842251 বলছে তার পাসপোর্ট নাম্বার হচ্ছে AB9842251। এরপরে she is going to Thailand by বাংলাদেশ বিমান। বলছে সে কিসে করে হচ্ছে থাইল্যান্ডে যাচ্ছে? বাংলাদেশ বিমান, অর্থাৎ বাংলাদেশের একটি বিমানে করে সে বা প্লেনে করে সে থাইল্যান্ডে যাচ্ছে। তার ফ্লাইট নাম্বার কত? ফ্লাইট নাম্বার BG888 on 14 জুলাই 2012। তার ফ্লাইট নাম্বার হচ্ছে BG88। যেমন আমাদের দেশে যে বাস বা যে বিভিন্ন কোম্পানি যে বাস বা ট্রেনগুলো, বিশেষ করে ট্রেন যেগুলো চলে, দেখবে ট্রেনগুলোর নাম্বার রয়েছে, কিন্তু উপরে খেয়াল করবে একেবারে ট্রেনগুলোর নাম্বার রয়েছে। তো ঠিক তেমন প্রত্যেকটি প্লেনেরই কিন্তু আলাদা করে নাম্বার রয়েছে। এবং তার ফ্লাইট কবে? 2012 সালের 14 জুলাই তার ফ্লাইট, অর্থাৎ 2012 সালের 14 জুলাই সে ভ্রমণ সে তার ভ্রমণ শুরু করবে। মিতা গট হার ভিসা ফ্রম দ্য রয়্যাল থাই এম্বাসি ইন ঢাকা। বলছে মিতা তার যে ভিসাটা, এই ভিসাটা কোথা থেকে পেয়েছিল? ঢাকায় যে রয়্যাল থাই এম্বাসি অর্থাৎ থাইল্যান্ডের যে দূতাবাস রয়েছে সেই দূতাবাস থেকে। একটা কথা বলে রাখি, আমরা
ইংরেজি ফার্স্ট পেপারের প্রথম পর্বে দেখেছিলাম যে ওখানে তারা মিতা, যারা এবং যারার বাবা মা সবাই কোথায় যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে, তারা থাইল্যান্ডে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে। একটা জিনিস খেয়াল রাখবে, তুমি যে দেশে যাবে সে দেশের ভিসা তো তোমাকে অবশ্যই নিতে হবে এবং সেই দেশের ভিসাটা তুমি ঠিক পাবে যে দেশে যাবে সেই দেশের এম্বাসি থেকে। তাহলে খেয়াল রাখতে হবে, তুমি যদি থাইল্যান্ডে যাও তাহলে তোমার থাইল্যান্ডের এম্বাসি থেকে বা দূতাবাস থেকে তোমাকে ভিসা নিতে হবে। তুমি যদি ইংল্যান্ডে যাও তাহলে ইংল্যান্ডের দূতাবাস থেকে তোমাকে ভিসা নিতে হবে। তুমি যদি জার্মানিতে যাও তাহলে জার্মানির দূতাবাস থেকে তোমাকে ভিসা নিতে হবে। তুমি যদি ইটালিতে যাও তাহলে ইটালির হচ্ছে এম্বাসি থেকে তোমাকে দূতাবাস থেকে তোমাকে ভিসাটি নিতে হবে। আর একটা বিষয় বলে রাখি, আমরা বাংলায় যদিও বলি ইতালি, কিন্তু আসলে ইংরেজিতে হচ্ছে ইটলি, নট ইটালি বা যাই হোক, ইটলি। এরপরে এবার দেখো, হার ভিসা নাম্বার ইজ T9115138, বলছে তার ভিসা নাম্বার হচ্ছে 9115138। The visa was issued in Dhaka on 29 June 2012, বলছে তার ভিসাটা দেয়া হয়েছিল 2012 সালের 29শে জুন ঢাকায়। ওখানে দেখো ইস্যু শব্দটা দেয়া আছে, আমি বলেছিলাম কিন্তু ইস্যু, তো এখানে ইস্যু ভার্ব হিসেবে ব্যবহার হয়েছে, এই জন্য এটাকে আমরা বলবো দেয়া হয়েছিল। তাহলে কবে দেয়া হয়েছিল? 2012 সালের 29শে জুন। The visa is valid for 3 months, এবং তার এই ভিসার বৈধতা কতদিন রয়েছে, মেয়াদ কতদিন, মেয়াদও আমরা বলতে পারি ভ্যালিডিটি, তো কতদিন রয়েছে? 3 মাস। It will expire on September 27, 2012, বলছে, এবং এটার মেয়াদটা শেষ হবে কবে? 2012 সালের সেপ্টেম্বর মাসের 27 তারিখে। It is a tourist visa, বলছে এটা হচ্ছে একটা টুরিস্ট ভিসা। একটা জিনিস খেয়াল রাখবে, ভিসা কিন্তু বিভিন্ন ধরনের হয়। যেমন তুমি বিদেশে যদি পড়াশোনা করতে যাও তাহলে সেই জন্য তোমাকে স্টুডেন্ট ভিসা নিতে হবে। যদি তুমি পর্যটক অর্থাৎ সেখানে ভ্রমণ ঘোরাফেরা করতে যাও তাহলে সেক্ষেত্রে তোমাকে কি করতে হবে? সেখানে টুরিস্ট ভিসা গ্রহণ করতে হবে। আর তুমি যদি সেখানে কাজ করতে যাও বা চাকরি করতে যাও তাহলে সেক্ষেত্রে তোমাকে লেবার ভিসা, তো এরকম বিভিন্ন ধরনের ভিসা রয়েছে, সেই ভিসা তোমাকে গ্রহণ করতে হবে। তাহলে এখানে মিতা যে ভিসাটি নিয়েছে তার ভিসাটি হচ্ছে ট্যুরিস্ট ভিসা, অর্থাৎ সে সেখানে লেখাপড়াও করতে যাচ্ছে না বা সেখানে চাকরি করতে যাচ্ছে না, সে সেখানে ভ্রমণ করতে যাচ্ছে, এই জন্য সে ট্যুরিস্ট ভিসা নিয়েছে। এরপরে দেখো, if you are traveling on a tourist visa, বলছে যে যদি তুমি টুরিস্ট ভিসা বা পর্যটক ভিসা নিয়ে যদি তুমি ভ্রমণ করো তাহলে কি হবে? you are not allowed to study or work there, বলছে তাহলে তোমাকে সেখানে লেখাপড়া বা কাজ করার কোনো অনুমতি দেয়া হবে না। তার মানে তুমি যদি পর্যটক ভিসা নিয়ে যাও সেখানে শুধু তুমি ঘোরাফেরা করতে পারবে, সেখানে গিয়ে লেখাপড়া বা কাজ করে চাকরি করে জীবিকা উপার্জন করবে সেটা তুমি কিন্তু করতে পারবে না। যাই হোক, আমরা প্যাসেজটি শেষ করে ফেললাম। আর একটা বিষয় বলি, আমি যখন ইংরেজিগুলো বলি উচ্চারণগুলো অবশ্যই খেয়াল রাখবে, কারণ শুধু ইংরেজি তুমি পড়ে গেলে হবে না, শুদ্ধ উচ্চারণগুলো জানতে হবে। যেমন আমরা আমাদের বিভিন্ন বইপত্রে বা বিভিন্ন জায়গায় আমরা দেখি ট্যুরিস্ট বানান, বাংলায় যদি ওটা লেখা থাকে ট্যুরিস্ট লেখা থাকে এবং আমরা ট্যুরিস্ট উচ্চারণ করি। একটা জিনিস খেয়াল রাখবা, ট্যুরিস্ট না, ওগুলো টুরিস্ট। এখন কথা হচ্ছে যে তাহলে কি বইগুলোতে ভুল লেখা থাকে? হ্যাঁ, বইগুলোতে ওই ইংরেজি উচ্চারণগুলো ভুল লেখা থাকে। আর আমাদের বইগুলো নর্মালি অধিকাংশগুলোই পার্শ্ববর্তী ইন্ডিয়া থেকে যেহেতু পাবলিশড হয়, তো ওদের ইংরেজি ওরা নিজের মতো করে উচ্চারণ করে, ওরা ব্রিটিশ আমেরিকান কিছু ফলো করে না, এই জন্য দেখা যাচ্ছে যে ওদের উচ্চারণটা একটু আলাদা হয়ে থাকে। এই জন্য এই বিষয়গুলো একটু খেয়াল রাখতে হবে। আচ্ছা, এখন দেখো তাহলে আমি যেই ওয়ার্ডগুলো বললাম আমি কিন্তু অলরেডি কোনটা কোন পার্টস অফ স্পিচ, কারণ তোমাদের চুজ দ্য বেস্ট অ্যান্সারে অনেক সময় এই প্রশ্নগুলো থাকে যে হচ্ছে এরকম, হুইচ পার্টস অফ ইজ দিস অফ দ্য ওয়ার্ড, এরকম দেয়া থাকবে। দেখা যাচ্ছে যে তোমাকে লিখতে হবে যে কোনটা নাউন আছে না কি আছে, এভাবে তোমাকে ওটা লিখতে হবে। আবার দেখো
আমি বলে দেই, সেটা হচ্ছে যে আমি কিন্তু তোমাকে পড়ানোর আগেই আমি বললাম যে যেমন ইস্যু শব্দটা, ইস্যু শব্দটা এই শব্দটা নাউন, এটা কি, এটা হচ্ছে ভার্ব হিসেবেও ব্যবহার, এখানে ভার্ব হিসেবে ব্যবহার হয়েছে। হ্যাঁ, তো এখন কথা হচ্ছে যে আবার এক্সপায়ার শব্দটার কথা বললাম, কোনটা কোন পার্টস অফ স্পিচ বললাম, কোনটা কি হিসেবে ব্যবহার হয়েছে। যেমন নিউ শব্দটা হচ্ছে নাউন, কিন্তু আরই যোগ হয়ে ভার্ব হিসেবে ব্যবহার হয়েছে। এটার কারণ কি? এটার কারণ হচ্ছে বা এটা আমি কেন বললাম, কারণ হচ্ছে যে তোমরা যখন ওই 1 নম্বরে চুজ দ্য বেস্ট অ্যান্সার করতে যাবে, ওখানে দেখবে ওখানে বলে দেয়া থাকে যে অ্যাকর্ডিং টু দ্য মিনিং ইন দ্য প্যাসেজ, অর্থাৎ প্যাসেজে যেই অর্থে ব্যবহার হয়েছে সেই অনুযায়ী। তাহলে এখানে দেখো, তুমি জানো ইস্যু মানে হচ্ছে বিষয়, ইস্যু মানে সাবজেক্ট বা টপিক বা বিষয়, কিন্তু তুমি যদি ওই অনুযায়ী এখন দেখা যাচ্ছে অপশনে সাবজেক্ট দেয়া আছে বা টপিক দেয়া আছে, তাহলে কিন্তু তুমি যদি ওটা চুজ করো, উত্তরে ওটা লিখো, তাহলে কিন্তু হবে না, কারণ প্যাসেজে ইস্যু শব্দটা দেয়া অর্থে ব্যবহার হয়েছে। তাহলে তোমাকে গিভ ইউজ করতে হবে, উত্তরে গিভ লিখতে হবে। তাহলে মনে রাখবে যে এই যে এইগুলো যে আছে, অর্থগুলো অবশ্যই এটা কি অর্থে ব্যবহার হয়েছে, প্যাসেজে শব্দটি কি অর্থে ব্যবহার হয়েছে, অবশ্যই সেটি আমাদের বুঝতে হবে, কারণ আমাদের কিন্তু চুজ দ্য বেস্ট অ্যান্সারে উত্তর করতে হবে এই অর্থ অনুযায়ী। প্যাসেজে এই শব্দটি যে অর্থে ব্যবহার হয়েছে সেই অনুযায়ী কিন্তু আমাদেরকে কি করতে হবে, ব্যবহার করতে হবে। আচ্ছা, আমি প্যাসেজটি পড়িয়ে দিলাম, ভালো করে বুঝিয়ে দিয়েছি, আবার ওয়ার্ড মিনিং কোনটা কোন অর্থে ব্যবহার হয়েছে আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো তোমাদের বাসায় যে মডেল বইগুলো রয়েছে, এই মডেল বইগুলোতে প্যাসেজগুলো, এবং আমি আবার বলি প্যাসেজটি ভালো করে পড়ার আগে তো যে ওয়ার্ড মিনিংগুলো আমি দরকারি যে শব্দার্থগুলো লিখে দিয়েছি, এগুলো খুব ভালো করে আয়ত্ত করবে, তারপরে রিডিং পড়বে। রিডিং পড়ার পরে তোমাদের যে গাইড বইগুলো রয়েছে বা মডেল টেস্ট রয়েছে, এই মডেল টেস্টগুলোতে তোমরা এই চুজ দ্য বেস্ট অ্যান্সার বা কোয়েশ্চেনগুলো প্র্যাকটিস করবে। তারপরে যদি তোমাদের চুজ দ্য বেস্ট অ্যান্সার বা কোয়েশ্চেনগুলো করতে কোনো সমস্যা হয়, তাহলে সেক্ষেত্রে আমাদের যে প্রত্যেকটি ভিডিও লিংকের পরে যে হচ্ছে কমেন্টস বক্স আছে, সেই কমেন্ট বক্সে তোমাদের মন্তব্য জানাবে। তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আল্লাহ হাফিজ।